শহরের কোলাহল থেকে অনেকটা উঁচুতে অর্থাৎ ছতলা ফ্ল্যাটেতে রুচিরা থাকে। রুচিরার বাবা বলেছিল যে এই ফ্ল্যাটটা কেনা হয়েছে তার পড়াশোনার জন্য। তার বয়স 16 বছর, কিন্তু এমন কি হলো 22 বছরে তার জীবনটা প্রায় অসহায় হয়ে উঠল। আজকে আমরা বিষয়টা জানব এবং এটি কোনো গল্প নয়, এটি একটি সত্য ঘটনা। আপনারা ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্ক কিভাবে ধীরে ধীরে কোনো একটি চিন্তাকে বাস্তবের সাথে তুলনা করে এবং ঘটনাটা যে জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা নেহাতি খুব আনন্দদায়ক বা সুখদায়ক নয়, খুব কঠিন এবং কষ্টকর হয়ে ওঠে। রুচিরা বেশ পড়াশোনা করছিল, তার বারান্দাটা বেশ প্রিয়, কারণ সে বেশ কিছু গাছ লাগিয়েছে সেখানে। পড়াশোনা সেখানে বসে বসে করতো, উঁচু জায়গা থেকে নিচের দিকে দেখলে বেশ ভালো লাগতো তার। এবং রাতের বেলায় দীর্ঘ রাত পর্যন্ত, অনেক রাত পর্যন্ত সে পড়াশোনা করত। তার মা মাঝে মাঝে চা করে এনে দিত, কফি করে এনে দিত, ছোটোখাটো খাবার দাবার যা ছিল সেখানে বসে সে খেত এবং পড়াশোনা করতো। প্রায় বলা যেতে পারে একটা ঘর সে তৈরি করে নিয়েছিল তার বারান্দাটায়। এই ফ্ল্যাটেতে অনেক মানুষজন থাকে, কিন্তু রুচিরাদের ফ্ল্যাটটা যেখানে ছিল সেখান থেকে পুরো শহরটা দেখা যেত বারান্দাতে যখন আসতো। এবং স্পেশালি যখন বৃষ্টি হতো তখন আরও সে মুগ্ধ হয়ে যেত সেই অনুভূতিতে, কারণ সেখানে বাতাস খুব ভালো বইতো। তার মনটা একদম উৎফুল্ল হয়ে যেত, সারা দিন ধরে সে সেখানে বসে পড়তো এবং তার রেজাল্ট যথেষ্ট ভালো ছিল। রুচিরার 22 বছর বয়স হলো। তার জন্মদিনের দিনকে তার পরিবারের সাথে সাথে তার আশেপাশের বেশ কিছু মানুষজন তার বাড়িতে এসেছিল এবং সেই সাথে যে ছিল ঠিক পাশের ফ্ল্যাটের রঞ্জন কাকু। এখন রঞ্জন কাকু তাকে খুব ভালোবাসে, কাকিমাও ভালোবাসে। রঞ্জন কাকুর কাছে সে ছোটবেলা থেকে মানুষ হয়েছে। রঞ্জন কাকু বার্থডেতে গিফট দেওয়ার পরে বেশ খানিকক্ষণ গল্প করছিল। হঠাৎ করে রঞ্জন কাকু বলে উঠল, রুচিরা জানিস তো এই ফ্ল্যাটটা 10 বছর আগে আমি কিনেছি। রুচিরা জিজ্ঞেস করলো 10 বছর আগে, তাহলে এখানে আগে কারা ছিল? এই কথাটা শোনার পরে ঘরের মধ্যে যারা ছিল, রুমের মধ্যে যারা ছিল তারা স্তব্ধ হয়ে গেল, বিশেষ করে রুচিরার বাবা মা এবং রঞ্জন কাকু ও কাকিমা। স্তব্ধ হয়ে যাওয়ার সাথে সাথে রুচিরার মাথায় প্রশ্ন হলো যে হঠাৎ করে এটা চুপ হয়ে গেল কেন, বললো না কেন? রুচিরা আবার জিজ্ঞেস করলো, কাকু কারা ছিল এর আগে ফ্ল্যাটেতে? রুচিরার বাবা মা কথাটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু রুচিরা আবার ঘুরে ফিরে একই প্রশ্ন করলো। বারবার যখন প্রশ্নটা করছে, যখন তাকে আর আটকানো যাচ্ছে না বা ঘোরানো যাচ্ছে না, তখন বাধ্য হয়ে রুচিরার বাবার দিকে রঞ্জন কাকু তাকালো এবং তাকিয়ে বলল যে আমরা যে ফ্ল্যাটেতে থাকি বর্তমানে, সেই ফ্ল্যাটেতে একটি মেয়ে থাকতো যে আজ থেকে 12 বছর আগে এই ব্যালকানি থেকে পড়ে মারা যায়। এই কথাটা শোনার পর রুচিরার প্রায় বুকে একটা ধাক্কা লাগলো। তারপরে ব্যাপারটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল, শান্ত হয়ে গেল। রুচিরা রাতে ঘুমিয়ে পড়লো। সকালবেলা উঠে রুচিরা ঠিক কফির কাপটা নিয়ে, শীতকাল তখন, কুয়াশা পড়েছে, কফির কাপটা নিয়ে বারান্দাতে গিয়ে দাঁড়ালো, যেটা সে রোজ করে। কিন্তু হঠাৎ করে সেই বারান্দার থেকে পাশের বারান্দা, যেটা খানিকটা দূরে, তার দিকে যেই নজরটা গেল, রুচিরার বুকটা ধড়াস করে উঠল। তার মনে পড়ে গেল রাতে রঞ্জন কাকুর কথা, যে এই ফ্ল্যাটের ঠিক এই ব্যালকানি থেকে একটি মেয়ে পড়ে গেছিল নিচে। কিভাবে পড়েছিল, কেন পড়েছিল, সে কি পড়ে গেছিল না নিজে ইচ্ছায় সেখান থেকে লাফ দিয়েছিল? প্রশ্নগুলো আসতেই তার পুরো শরীর কেঁপে উঠল। রুচিরা ওখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। কোনো রকমে কফির কাপটা নিয়ে সে ঘরে চিৎকার করতে করতে দৌড়ে এলো। তার মা দৌড়ে এলো, বাবা দৌড়ে এলো। বললো কি হয়েছে? বললো যে আমি যদি পড়ে যাই ফ্ল্যাটের এই ব্যালকানি থেকে। বললো মা তুই কি করে পড়বি? বললো না, এখান থেকে তো আর একটা মেয়ে পড়ে গেছিলো ঠিক 22 বছর বয়সেই, আর আমি যদি পড়ে যাই। ব্যাস, এই কথাটা শোনার পরে রুচিরার বাবা মা স্তব্ধ হয়ে গেল, যেমন সাথে সাথে রুচিরার আসা শুরু করলো বিভিন্ন ধরনের চিন্তা। তার মাথায় আসতে শুরু করলো সেই ব্যালকানির দিকে তাকালেই, যদি আমি এই ফ্ল্যাট থেকে, এই ব্যালকানি থেকে লাফ দিয়ে ফেলি, যদি আমি এখান থেকে পড়ে যাই, যদি পাটা পিছলে যায়। আচ্ছা, যে এখান থেকে পড়ে গেছিল তার কিভাবে পড়ে গেছিল, সে কেন পড়ে গেছিল, সে এই প্রশ্নগুলো মাথায় আসা শুরু করলো। বেশ কয়েকদিন কেটে গেল। এখন রুচিরা আর ভালো করে রাতে ঘুমোয় না, সে ভালো করে কথা বলে না, মনোযোগ দিয়ে পড়তে পারে না, তার বমি হচ্ছে, এমনকি বিভিন্ন রকম চিন্তা করে আতঙ্কিত হয়ে তার জ্বর পর্যন্ত এসে গেছে। ঘুষঘুষে একটা জ্বর কাজ করছে তার শরীরে, তার সারা শরীর ব্যথা,
সে মোটেও খাবার ইচ্ছা তার নেই, তাকে খাবার কথা বললে সে খাচ্ছে না, সে পড়তে যাচ্ছে না, শুধুমাত্র তার মনে পড়ছে সেই ফ্ল্যাটের সেই ব্যালকানির কথা, এবং সাথে সাথে মনে পড়ছে ব্যালকানির ঠিক পাশের ব্যালকানির কথা। সে এখন আর রঞ্জন কাকুদের বাড়িতে যায় না, রঞ্জন কাকু কাকিমা ছুটে এসেছে তাকে বোঝাবার জন্য, সে সবাই তাকে বোঝাচ্ছে কিন্তু বুঝছে না। এখন বর্তমানে রুচিরা আর দরজাটা খোলে না, জানলা খোলে না, বারান্দার দিকে তাকায় না, সে পর্দা দিয়ে ফেলেছে তার ঘরেতে, এবং সে বারান্দার দিকে যখনই তার নজর যাচ্ছে তার বুকটা ধরাস করে উঠছে, এবং দরজার ছিটকানির দিকে সারাক্ষণ তাকিয়ে আছে, যদি কেউ খুলে দেয়, যদি আমি দৌড়ে গিয়ে সেখান থেকে ঝাঁপ মেরে দিই। অর্থাৎ চিন্তাটা আর এখন সাধারণ চিন্তায় নেই, চিন্তাটা এখন অনেক কঠিন এবং জটিল হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে সাথে এই চিন্তাগুলো তাকে বর্তমানেতে এতটা ভয় দেখাচ্ছে, সে আতঙ্কিত হয়ে আছে এবং সারা দিন বিছানার মধ্যে চুপ করে শুয়ে আছে, না বসে আছে, কিন্তু ভুলেও সেই বারান্দার দিকে যেতে পারছে না, তাকাতে পারছে না। কিন্তু কিছুদিন বাদেই এই সিমটমস বদলে গেল। রুচির এখন বারান্দার দিকে থাক অথবা না থাক, কিন্তু তার বারান্দার কথা মাথায় আসলে তার সারা শরীর কেঁপে উঠছে। এই কন্ডিশনেতে রুচিরা যখন মারাত্মক একটা সিচুয়েশনের মধ্যে ভুগছে এবং তার অ্যাংজাইটি সেই লেভেলেতে উঠেছে, তার প্যানিক সেই লেভেলেতে উঠে গেছে, অনেকটাই তাকে বারবার একই চিন্তা করার জন্য বাধ্য করছে, সেই মুহূর্তে থেকে সে কিভাবে বেরোলো, এটা সবথেকে বড় জানার বিষয়। এবং এই কেসটাতে আমার এক ছাত্রী যে আমার কাছে পড়তে আসে, সে ব্যাপারটা পুরো হ্যান্ডেল করেছিল এবং সেখান থেকে সে সম্পূর্ণ বার করেছিল। কিভাবে হয়েছিল না হয়েছিল আমরা দ্বিতীয় পার্টেতে জানবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের যদি কোনো মানসিক সমস্যা থাকে, প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি দেখাবেন, আপনাদের কাছাকাছি কাউন্সিলিং করাবেন, যে কোনো যে সাইকিয়াট্রিস্টকে দেখাবেন অবশ্যই। সেই সাথে সাথে আপনারা যেটা করবেন, যে এক্সারসাইজ করবেন এবং প্রাণায়াম করবেন, যোগা করবেন। যাই হোক, আমি সেইভাবে আর এখন বা কাউন্সিলিং করি না, সো আপনাদের কাছাকাছি প্লিজ দেখাবেন, অযথা মেসেজ করবেন না। আচ্ছা, আসুন আমরা জানি যে কিভাবে এই চিন্তাগুলো আমাদের জটিলতায় তৈরি করে ফেলে। তো আমরা কিভাবে জটিলতাটা তৈরি করি, আমাদের ব্রেন কিভাবে এই বিষয়গুলোকে দেখে, সমস্ত বিষয়টা আমরা জানবো। বিষয়টা আমি খানিকটা লিখে রেখেছি, কারণ অনেক বড় বিষয়, পার্ট বাই পার্ট অনেকগুলো হেড আছে, মনে থাকবে না। তো যেখানেতে গল্পটাকে আপনারা প্রয়োজনে তার একবার শুনে নেবেন। এখানেতে ফার্স্ট বিষয় হচ্ছে, দেখুন যে ট্রিগার অর্থাৎ উদ্দীপক। এখানেতে রুচিরা 5 বছর ধরে ফ্ল্যাটে ছিল, 5 ইয়ার্স, এবং 5 বছর ধরে ফ্ল্যাটে ছিল, সে কিছু জানতো না, তার বারান্দা ছিল প্রিয়। কিন্তু এই ঘটনাটা, মৃত্যুর ঘটনাটা শোনার পর তার মস্তিষ্ক কি করেছিল, এর নতুন একটা অর্থ বার করেছিল। কি অর্থ? যে ওই বারান্দাটা বিপজ্জনক। যেখানেতে এই ধরনের ঘটনা শোনার পর আমাদের মস্তিষ্ক সাধারণভাবে ভাবে যে এটা একটা ঘটনা, এবং এই ঘটনাটা শোনার পরে আমরা হয়তো কৌতূহলী হয়ে থাকি অনেক সময়, কিন্তু রুচিরা এখানে কৌতূহলী হচ্ছিল না, সে ভাবছিল এটা বিপদের চিহ্ন বা বিপদের সংকেত, আমার সাথেও ঘটতে পারে। এটা ছিল তার মিস্টেক। যে মিস্টেকগুলো আমি বলছি, সেই মিস্টেকগুলো হয়তো আপনিও করেন। যে কোনো সাধারণ চিন্তাকে জটিল আকারে ধারণ করার জন্য জটিল আকারেতে চিন্তা ভাবনা করেন এবং ভাবেন যে এই চিন্তাটা আমার সাথে ঘটবেই। তো আপনারা আপনাদের চিন্তাগুলোর সাথে মেলাবেন এবং যে বিষয়গুলো আলোচনা করছি তার থেকে আপনারা পথ বার করার চেষ্টা করবেন কীভাবে সমস্যা থেকে বেরোবেন। আচ্ছা, থ্রেট অ্যাপ্রেজাল, ইন্ট্রোসিভ থট অ্যান্ড থট অ্যাকশন ফিউশন, বিষয়টা আমরা জানি। দেখুন এখানেতে অতি রঞ্জিত করে রুচিরা চিন্তাগুলোকে ভাবছিল। মানে কোনো একটা ঘটনা, যে ঘটনাটা নিশ্চিত নয়, কিন্তু তাকে সে ভেবে নিচ্ছিল বিপজ্জনক, এবং সে বারবার ভাবছিল যদি আমি পড়ে যাই। অর্থাৎ সে এই বিষয়টাকে 100% ঘটনা ঘটবে সেই হিসাবেই দেখছিল, এবং তার মস্তিষ্ক বারবার বিপদের সিগন্যাল দিচ্ছিল, যার ফলে তার শারীরিক বিভিন্ন রকম সিমটমসগুলো হচ্ছিল। এরপরে কি আসছি? অনিচ্ছাকৃত চিন্তা অর্থাৎ ইন্ট্রুসিভ থট। যদি আমি পড়ে যাই, যদি আমার কিছু হয়ে যায়, যদি আমি পা পিছলে যাই, যদি আমার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যায়, এই যে চিন্তাগুলো সে করছিল, এই ধরনের চিন্তা অ্যাকচুয়ালি আমরা গুরুত্ব দিই না, উড়িয়ে দিই। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে মানুষটা বারবার চিন্তাটাকে গুরুত্ব দিচ্ছে, তার ব্রেন অভ্যাস করে ফেলে যে ইয়েস, চিন্তাটা ঘটলেও ঘটতে পারে। অর্থাৎ অ্যাংজাইটি, ওসিডিতে এই ধরনের মিথ্যা চিন্তাকে আমরা বিশ্বাস করা শিখে যাই, কিন্তু আপনি একদিন কিন্তু বিশ্বাস করতেন না। এবং এখনও যদি এই বিষয়টাকে ঠিক করে লজিক দিতে পারেন, চিন্তা আসার পরে শান্ত থাকতে পারেন, কোনো রকম অ্যাকশান না নেন, অর্থাৎ চিন্তা দিয়ে চিন্তাকে আটকাবার, তাহলে দেখবেন চিন্তাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, নিজের কাজে যদি ব্যস্ত থাকেন।
এবং যে জায়গাটা ভয় লাগছে সেই জায়গাটা আবার যাওয়া, এটাই হচ্ছে তার চিকিৎসা। চিন্তা বা থট ফিউশন, যেটা আমরা বললাম থট অ্যাকশন ফিউশন। তো এখানেতে রুচিরা বিশ্বাস করে ফেলেছিল যে আমি যখন এমনটা ভাবছি নিশ্চয়ই এমনটা ঘটতে পারে। অর্থাৎ ফিউশন বলতে বোঝাচ্ছে এটাই যে আমরা যে কোনো একটা চিন্তাকে আমার সাথে মিলিয়ে অনুভব করার চেষ্টা করি। ঘটনাটা কি হয়েছিল, কি অনুভূতি হয়েছিল, কেন হয়েছিল, পুরো ঘটনাটা, পুরো ড্রামাটা, পুরো স্টোরিটা আমরা ব্রেনের মধ্যে একটা ছবির মতো চালনা করার চেষ্টা করি। আচ্ছা, যদি আমরা এই যে ঘটনাটা লিখছি এটা তো কাল্পনিক, আমরা জানি না কি ঘটনা ঘটেছে, রুচিরা জানে না কি ঘটনা ঘটেছে, তাও সে ঘটনাটা লিখছে এবং নিজেই তার অভিনয় কিভাবে হবে সেটাকে ঠিকঠাক করছে। আচ্ছা, এটা যদি আমরা বন্ধ করি, আমরা যদি বলি যে না, যে ঘটনা মস্তিষ্ক তৈরি করছে ওটা হবে, সেটা হবে, এটা হবে, এটা আমার মস্তিষ্ক কল্পনা করে তৈরি করছে, এর মধ্যে কোনো বাস্তবতা নেই, সত্যতা নেই, বাস্তবতা নেই, সত্যতা নেই, সুতরাং আমার মস্তিষ্ক এটা বন্ধ করে দিতে বাধ্য। এবং যখন আমি এটাকে গুরুত্ব দেবো না, আমি বলবো না এই ধরনের তৈরি করা ঘটনাকে আমি গুরুত্ব দেবো না, তৈরি করা গল্পকে আমি গুরুত্ব দেবো না, নিজের মতো চলবো, অটোমেটিক্যালি আমার ঘটনা তৈরি করার প্রবণতাটা ধীরে ধীরে কমবে এবং আমি সচেতনভাবে এই বিষয়টাকে বুঝতে পারবো এটা কোনো ডেঞ্জারাস বিষয় নয়। আচ্ছা, আনসার্টেনিটি, ইনটলারেন্স, এইটা হচ্ছে সব থেকে গন্ডগোলের জায়গা। আমরা অনিশ্চয়তা সহ্য করতে পারি না। রুচিরার মাথায় যখন প্রশ্ন আসছিল যদি যাই আমি, কিছু যদি হয়ে যায়, আচ্ছা সে মারা গেছে, তার আত্মা ঘুরে বেড়াচ্ছে না তো, সে আমাকে ধাক্কা দেবে না তো? আচ্ছা, সেই মেয়েটি কিভাবে মারা গেছে? সে নিজে ইচ্ছা করে পড়ে গেছে না কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, পা পিছলে গেছে, কি হয়েছে? আচ্ছা, দরজাটা যদি খোলা থাকে, আমি যদি দৌড়ে গিয়ে কিছু করে ফেলি, এই যে চিন্তাগুলো আসছে তার একটা পারফেক্ট অ্যান্সার সে পাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এই যে চিন্তাগুলো, এগুলো আমাদের মধ্যে অনিশ্চয়তা বাড়াচ্ছে। যখন আমি পারফেক্ট অ্যান্সার পাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে ঠিকঠাক হচ্ছে না, কারণ এর মধ্যে তো তথ্যই নেই, বাস্তবতা নেই। সুতরাং নেই যেহেতু, তার উত্তর আমি পাচ্ছি না, রুচিরা পাচ্ছে না, সুতরাং পাচ্ছে না যেহেতু মস্তিষ্ক আবার চিন্তা করছে, আবার চিন্তা করছে। অর্থাৎ যখন কোনো ভুল চিন্তাকে আমরা সলভ করার চিন্তা করি, সঠিক সমস্যা হলে আপনি সমাধান করতে পারেন, ভুল সমস্যা হলে তার সমাধান করার চেষ্টা করলে তার সমাধানের যে চিন্তা ভাবনা আছে, যে বিষয়গুলো আছে সেগুলো ঠিকঠাক হবে না। মস্তিষ্ক বারবার একই জিনিস চিন্তা করে, ছেড়ে দিন, যা হয়েছে, এগুলো জাস্ট চিন্তা, এর পেছনে কিচ্ছু নেই, আমার সাথে কোনোভাবে যুক্ত নেই। চিন্তা বা আমি এক বিষয় না, চিন্তা আমার আসতেই পারে, এটা কোনো হার্মফুল বিষয় না। বিষয়টা এইভাবে সে ভাবিনি, সে বিষয়টাকে ভেবেছে যে এর একটা সমাধান করার দরকার, মস্তিষ্ক বারবার চিন্তা করার জন্য। আমরা কি করি? চিন্তা করে চিন্তার সমাধান বার করার চেষ্টা করি। চিন্তা করে চিন্তার সমাধান কখনো হয় না, চিন্তা করলে আমাদের চিন্তা বাড়ে, কমে না, ঠিক আছে? সো যার ফলে কি হচ্ছে, তার ফাইট অ্যান্ড ফ্লাইট মেকানিজম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সে তার অ্যামাগডালা কি হচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সে বিপদের সংকেত দিতে থাকছে, তার অ্যাড্রিনালিন হাই লেভেলে রিলিজ হচ্ছে, তার কর্টিসল রিলিজ হচ্ছে, তার অন্যান্য হরমোনগুলোকে এফেক্ট করছে, তার শরীর একদম ব্যথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, তার বমি হচ্ছে, খাওয়ার ইচ্ছে নেই। খুব স্বাভাবিক ব্যাপার, যখন আমরা টেনশন করি খাবার ইচ্ছে থাকে না, বিষয়টা তখন তার মনে হচ্ছে আরও কষ্টদায়ক, আরও মারাত্মক। দেখুন, ঘটনা আমাদের কোনো রকম ভয় দেখায় না, ঘটনাকে আমরা কিভাবে বিশ্লেষণ করছি, কিভাবে অর্থ বার করছি, সেটা অ্যাকচুয়ালি ভয় দেখায়। তো আমাদের ব্রেন কি করছে, বারবার বিপদের সংকেত পাচ্ছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে তার যেটা আরও অনেকগুলো বিশ্লেষণ আছে, আমি আর করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি কখনো এই ধরনের বিশ্লেষণগুলো শুনতে চান আমাকে বলবেন, আমি স্পেশালি এগুলো করে দেবো আলাদা করে, কিন্তু এগুলো খুব বোরিং লাগে অনেকের ক্ষেত্রে, তাই আমি এটার দিকে আর গেলাম না। আরও একটি বিষয় তার যেটা হয়েছে, যার জন্য এই সমস্যাটা অনেকটা বেড়েছে, সেটা হচ্ছে অ্যাভয়েড। সে আস্তে আস্তে কিন্তু তার প্রিয় জায়গাটাকে অ্যাভয়েড করতে শুরু করেছে। দেখুন, 5 বছর আগে তার কিন্তু সমস্যাটা ছিল না, যখন চিন্তাটা শুনলো, বিষয়টা ঘটনাটা শুনলো, সেই ঘটনাটা ঘটে গেছে, অর্থাৎ ঘটে যাওয়া ঘটনার বিশ্লেষণ করে সে এখন ভয় পাচ্ছে, তার সমস্যা হচ্ছে। ঠিক তাই, আপনার মাথায় আসা চিন্তাগুলো কোনো বাস্তব ঘটনা নয়, কোনো বাস্তব ঘটনা নয়, তাকে আপনি ভুলভাবে বিশ্লেষণ করছেন এবং ভয় পাচ্ছেন। আপনার বাইরে যে যাওয়া থেকে শুরু করে আপনার পরিবারিক কোনো সমস্যা, আপনি যা যা করছেন, জাস্ট আপনি চিন্তা করছেন, ভবিষ্যৎকে নিয়ে ভাবছেন, ভবিষ্যতে কী হবে আগেই থেকেই ভাবছেন যে এটা ঘটবে। আপনি কি করে এনসিওর হচ্ছেন যে এটা ঘটবে? আপনার জুতোটা যেটা আছে সেটা যদি ছিঁড়ে যায়, কখন ছিঁড়ে যাবে আপনি জানেন? তা জানেন না। আপনি আজকে ভালো আছেন, কবে জ্বর আসবে, কবে সর্দি কাশি হবে আপনি জানেন না। তাহলে আমরা একটা জুতো ছিঁড়ে যাওয়া কবে ছিঁড়ে যাবে সেটা বুঝতে পারি না, আর আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে ফেলবো এবং পারফেক্ট চিন্তা করে ফেলবো, হয় নাকি? হয় না। সুতরাং আমরা একটা লুপের মধ্যে আছি। এখানেতে যখন রুচিরা সেই ব্যালকানিতে যাওয়া বন্ধ করে দিল, তখনই তার সমস্যা হলো। কিন্তু তাকে যখন ধীরে ধীরে ব্যালকানিতে নিয়ে যাওয়া হলো, তার ভয় লাগছিল, হাত পা কাঁপছিল, তার ভয়টা কিন্তু তার থেকে চলে যায়নি, কমে যায়নি। সে ভয়টাকে নিয়েই ব্যালকানিতে গেছে, ব্যালকানিতে দাঁড়িয়েছে, বই পড়েছে, কফি খেয়েছে, থেকেছে, তার ভয়টাকে সে হজম করেছে, সে মেনে নিয়েছে, হ্যাঁ লাগুক,
কিন্তু এই ঘটনার সাথে আমার সাথে কোনো যোগাযোগ নেই। 5 বছর ধরে আমার কিছু হয়নি, হঠাৎ করে শোনার পরেই সমস্যা হচ্ছে। অর্থাৎ ঘটনাকে আমি ব্যাখ্যা করছি ভুল করে। যখন সেই সচেতনতা তার মধ্যে এসেছে, যখন সে ধীরে ধীরে যাওয়া শুরু করেছে, তার ভয় কমেনি, কিন্তু ধীরে ধীরে সেই ভয়কে মোকাবিলা করার মতো ক্ষমতা তার মধ্যে তৈরি হয়ে গেছে। তাহলে আপনাকে কি করতে হবে? সেই ভয়কে যদি মোকাবিলা করতে হয়, যে ভয়টা আপনার লাগছে সেই ভয়ের মুখোমুখি হতে হবে, না হলে কিন্তু আপনি সেই ভয়কে বুঝতে পারবেন না। যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত তার কিন্তু সমাধান আপনার মস্তিষ্ক পাবে না, এবং বুঝতেই পারবেন না এটা একদম ভুল চিন্তা, এটার জন্য কিছু হতে পারে না, এই ভয়ের জন্য কিছু হতে পারে না। একটা সাধারণ বিষয়। তো অ্যাভয়েড করা যে কোনো জিনিস, আমি যদি চিন্তা করছি কোনো, সেই চিন্তাকেও অ্যাভয়েড করার যদি চেষ্টা করি তাহলে কিন্তু মুশকিল। যে চিন্তা করছি অ্যাভয়েড আপনি ডাইরেক্ট না করে আপনি নিজের কাজে ব্যস্ত হয়ে যান, যে ঠিক আছে চিন্তা আসছে, বাট আমি ডাইরেক্ট তাকে অ্যাভয়েড করছি না, তাকে বন্ধ করার চেষ্টা করছি না, তার থেকে বিরক্ত হচ্ছি না, অস্থির হচ্ছি না, তাক না সে 2 দিন 10 দিন 5 দিন আমাকে ভয় দেখাবে, আমার ঘাবড়ে যাবো, মন খারাপ থাকবে, তারপরে তো নিজে থেকে চলে যাবে। কি দরকার? 1 বছর আগে আজকের দিনেতে আপনি যে চিন্তাটা করছেন আজকে মনে আছে নেই, তাহলে এই চিন্তা পরবর্তী সময় মনে থাকবে কি করে? আপনার যদি পার্সোনাল কোনো সমস্যা থাকে, আপনি যদি জানতে চান, আপনি নিচেতে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানেতে আপনি লিঙ্কেতে আপনি ক্লিক করে আপনার সমস্যা লিখতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনার সমস্যা নিয়ে ভিডিও করা এবং আপনাকে উত্তর দেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।